This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। বর্ষার ধাক্কায় হাত পা ভেঙে কাহিল হয়ে পড়েছিল। রাস্তার কথা বলছি, পাহাড়ের রাস্তা, যে রাস্তার উপর পাতাল লাইন বেয়ে ছুটে যায় টয় ট্রেন। ভালো নাম দার্জিলিং হিমালয়ান রেল। দীর্ঘ 4.5 মাসের চিকিৎসার পর রাস্তা এখন সুস্থ আজ থেকে, তাই দেছুট যাকে বলে। গতকাল মধ্যরাতে বন্ধ করে দেওয়া হয় হাওড়া ব্রিজ। 1943 সালে বাংলার গর্ব এই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর মাঝে মধ্যেই স্বাস্থ্য পরীক্ষার নিয়ম আপনারা জানেন। আগে দুবার হয়েছিল 1983 সালে এবং 1988 সালে। 36 বছর পর আবারও স্বাস্থ্য পরীক্ষা করলো পোর্ট ট্রাস্ট। পরীক্ষা শেষ হতেই ভোর থেকে আবারও হাওড়া ব্রিজ চালু হয়ে যায়। আশি করে শীত প্রায় ঘরের দোরগোড়ায়। যখন পর্যটকেরা পরিকল্পনা করছেন পাহাড়ে ঘুরতে যাবেন, তখন পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় রেল। শীতের শুরুতেই প্রায় 4.5 মাস পর ফের চালু হয়ে গেল টয় ট্রেন পরিষেবা। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটল কুঝিকঝিক রেলগাড়ি। গত বর্ষার মরশুমে লাইনে একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির জেরে বন্ধ হয়ে গেছিল ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ টয় ট্রেন। সেই সমস্ত লাইন মেরামতি করে আজ থেকেই ফের পাহাড়ে নিয়মিত ছুটবে টয় ট্রেন। খুশি পর্যটকেরাও। 1943 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হয় এই হাওড়া ব্রিজ। 81 বছরের এই যে ব্রিজ, তার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে 16ই নভেম্বর রাত 11টা থেকে 17ই নভেম্বর ভোর 4:30 পর্যন্ত এই কর্মযজ্ঞ চালাচ্ছেন ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা। এখানে অনেকগুলো নিটিগ্রিটিস আছে, অনেক কিছু চেক আমরা করছি, সেইটুকুই আমরা এখন এরপরে এটা অ্যানালিসিস হবে, রিপোর্ট হবে কীভাবে এটাকে আরও স্বাস্থ্যটাকে আরও কীভাবে রিহ্যাবিলিটেট করা যায় সেটাকে। দিস ইজ দ্য কালেকশন অফ দ্য ডেটা, অ্যানালিসিস পার্টটা পড়ে। এই ব্রিজটা আমাদের তো একটা হেরিটেজ স্ট্রাকচার, না একটা আইকনিক ভ্যালু আছে, সেই জন্যই করানো হচ্ছে। বাতাসে বেশ খুশি খুশি গন্ধ বলুন। টয় ট্রেন ছুটলো, হাওড়া ব্রিজের যৌবন ফেরানোর তোড়জোড় চলছে। এ লগনো গান শোনাবার। তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী, রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী, রাই আমাদের জগৎস্বামীর মন মোহিনী বিনোদিনী রাই জগ জগ ছেড়ে দিলে সোনার গুণ আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গুণ আর পাবো না, না 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 ছেড়ে দেব না। আগেই বলেছি আপনাদের, ভাঙড়ের তাড়দহে গত রাতে রাস পূর্ণিমার উৎসবে গানে গানে মাতিয়ে দিয়েছিলেন 2 এমপি, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল আর এমএলএ লাভলি মৈত্র। পরে ওই ভাঙড়েরই চালতাবেড়িয়ায় ক্যানিং পূর্বের এমএলএ শওকত মোল্লা শোনালেন রাজ্য সরকারের রেকর্ডের কথা। কি রেকর্ড? স্বাধীনতার পর কেউ সেই রেকর্ড বাজাতে পারেনি, বলতে চাইছেন ভাঙতে পারেনি। তার মুখ থেকে শুনুন। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? একই জিনিস পরপর আপনাদের দুবার শোনালাম। আপনারা অনেকে ভাবছেন হয়তো একই জিনিস দুবার কেন, তার কারণ এই সমস্ত বিষয় একবার শুনে অনেক সময় আমরা ঠাওর করতে পারি যে ঠিক শুনলাম তো, তাই দুবার শোনালাম। একজন এমএলএ বুক ঠুকে গর্ব করে বলছেন, কি বলছেন? পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন। স্বাধীনতার পর কেউ শুনেছেন? বিরোধীদের আক্কেল বলুন।
এরকম রেকর্ডের কথা শোনানোর পরেও তারা রে রে করে উঠছেন। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? স্বাধীনতার পর মানুষ অনেক কিছুই দেখেনি, এই পরিমাণ মূল্যবৃদ্ধি দেখেনি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের এই পরিমাণ দাম দেখেনি, এই পরিমাণ চুরি ডাকাতি দেখেনি, খাটের তলায় ফ্ল্যাটের তলায় এত টাকা দেখেনি। শওকত মোল্লা সেগুলো সব ভুলে গিয়ে যা বলছেন, আর এত ডেঞ্জারাস কথা যে পরীক্ষা না দিয়ে চাকরি পাচ্ছে। এটা ঠিক, শওকত মোল্লা যেটা বলেছে একদম 100% ঠিক, যে তার বিশেষ লোকেদেরকে, বিশেষ সম্প্রদায়ের লোকেদেরকে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? শওকত মোল্লা যেটা বলেননি সেটা হলো এই সিভিক পুলিশের ওই যে 9,500 টাকা মাইনে, ওইটা আর বছরের পর বছর তৃণমূল বাড়ায়নি। সুতরাং স্বাধীনতার পর এটাও মানুষ দেখেনি যে একই জায়গায় একই আয় নিয়ে ওই যে ঢুকলো আর তার মাইনে বাড়ছে না, কিন্তু জিনিসের দাম বেড়ে গেল। ওদিকে আসানসোল আরেক কাণ্ড। জনৈক গোবর্ধন মণ্ডল আরটিআই করার পর জানা গেল 10 বছর ধরে টেন্ডার ছাড়াই ঝাড়খণ্ড বাংলা সীমানায় সালানপুরের রূপনারায়ণপুর টোল প্লাজার বরাত একজনকেই দেওয়া হচ্ছে। সে কথা অস্বীকার করছে না পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। 10 বছরের বেশি সময় ধরে টেন্ডার ছাড়াই একই ব্যক্তিকে বারবার জেলা পরিষদের টোল প্লাজা পাইয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা। আরটিআই করেছিলাম, আরটিআইয়ের সঠিক উত্তর দেয়নি। ওরা বলেছিল আমাদের 2013-14 পরে আমাদের কাছে কোনো তথ্য নেই। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ, তারা একই ব্যক্তিকে বারবার এই টোল প্লাজার যে টেন্ডার তা পাইয়ে দিচ্ছে, কোনো রকম ই টেন্ডার বা ওপেন টেন্ডার ছাড়াই। আমার জানা আছে যে ব্যক্তি 2014 সালে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি 2024 সালে সম্ভবত মারা গেছেন, কিন্তু এখনও পর্যন্ত টোল ট্যাক্সটা কিন্তু চলে যাচ্ছে। নতুন করে সেই ব্যক্তি মারা যাওয়ার পরে নতুন করে আর টেন্ডার ফেন্ডারও হয়নি, কিন্তু টোল ট্যাক্স চলে যাচ্ছে। যদি জেলা পরিষদ সূত্রে দাবি, যে ব্যক্তিকে এই টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে তাকে প্রতি বছর 10% করে আর্থিক মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা জেলা পরিষদে এন্ট্রি নিয়েছি 2018-তে, আর এটা বোধহয় 14 না 15-তে টেন্ডার এজেন্সি পেয়েছিল। টেন্ডারই চলছে, কিন্তু রিটেন্ডার হয়তো হয়নি, কিন্তু এক্সটেনশন হয়। রূপনারায়ণপুর টোল সেটা ওই জেলার সঙ্গে এগ্রিমেন্ট ছিল, আমাদের কিছু করিনি আমরা, কিন্তু আমাদের একটা সরকারি নিয়ম অনুযায়ী করেছি আমরা, 10% প্রতি বছর এক্সট্রা বাড়িয়ে ওকে আমরা চার্জ করি, সেই মতো ও টাকা আমাদের আমাদের টাকা অফিস জমা দেয়। এখন আমি কিছু বলতে পারছি না, এই জন্য আমি জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর, মেন্টরের দায়িত্ব নেওয়ার পরে আমি পার্শ্ব থেকে বসছেন, আমি সোমবার থেকে বসবো, আর বসার পরে আমি দেখবো কি কি ম্যাটার আছেন। যদিও সেই যুক্তি মানতে নারাজ বিরোধীরা। আসল ব্যাপার পশ্চিমবাংলার পুরো অলি গলি আনাচে কানাচে এরকম অবৈধ ব্যবসা, অবৈধ কারবার পুলিশ প্রশাসনের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছে। এমএলএ ছাতি ফুলিয়ে বলছেন পরীক্ষা ছাড়াই চাকরি দিচ্ছে সরকার, বিনা টেন্ডারে বছরের পর বছর টোল প্লাজার বরাদ দেওয়ার কথা মানছে জেলা পরিষদ। আর এমপি এমএলএরা গাইছেন, গান গাইছেন। আরে সুখ শাড়ি দুজনার গন্ধ ঘুচে গেল, তোমায় হৃদ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, আমরা তোমার সেবার দাসী। শাসকের মেজাজ এরকম হলে যা হওয়ার তাই হচ্ছে। কলকাতায় জমজমাট শপিং মলের কাছে নিজের বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলরকে খুন করার চেষ্টা হচ্ছে। এই ছবিটা আসানসোলের কুলটি থানার বরাকরের মনোবেড়িয়ায়। জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে গোলমালে খোলা তরোয়াল হাতে রাস্তায় বেপরোয়া দাপট। ভাবুন, গুলি চলার অভিযোগ করছেন স্থানীয়রা। दिया कार्रवाई होगा।
স্থানীয়রা, কিন্তু কে দেবে হিসেব? খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যখন দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, একটি পিস্তলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গুলি চলেছে কিনা সেটা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতার তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে খুনের পিছনেও জমি নিয়ে কেচ্ছার কথা ঘুরছে। কুলটিতে জমি নিয়ে গোলমালে এই তরোয়াল পিস্তলের বেলাগাম দাপট আমরা দেখালাম আপনাদের। জমি নিয়ে গোলমালের জেরেই গলার নলি কেটে খুন করা হলো 47 বছরের উমাশঙ্কর মাহাতোকে। পরাডিহি রাস উৎসব কমিটির সভাপতি ছিলেন উমাশঙ্কর বাবু। উৎসব চলছিল শুক্রবার থেকে। শনিবার রাতে নিজের দোকানেই ছিলেন তিনি। ওদিকে রাস উৎসব চলছে, হঠাৎই 3 জন দোকানে ঢুকে উমাশঙ্করকে গলার নলি কেটে ফেলে রেখে দিয়ে পালিয়ে যায়। আমাদের রাসের কমিটির সভাপতি ছিলেন। ঘটনাটা ঘটেছে আপনার এই রাস মেলা পড়াডিয়াতে, মাঠের কাছেই ওদেরই একটা দোকান, ওই দোকানেই বসেছিল। তারপরে ভিতরে এসে ওরা মারামারি করে বেরিয়ে। কে ঢুকেছে, কে বসেছে, মাইক চলছে, কীর্তন চলছে, হরিনাম সংকীর্তন চলছে, এর মধ্যে এবারে চিল্লা হাল্লা হলেও তো কেউ বুঝতে পারার নেই না, উনি করে দিল। হ্যাঁ, একদম গলা কেটে, এখানে গলা কেটেছে, মানে পেটে মেরে বজালি। এরকম ঘটনা তো এখানে কোনোদিনও আগে দেখা যায়নি। সে আগে ব্রিটিশ আমলে হতো, এখনো এরকম দেখা যায়নি। এমএলএ শওকত মোল্লা বলেছেন, এই সরকারের আগে পরীক্ষা ছাড়া চাকরি কেউ দেয়নি। স্বাধীনতার পর এরকম নজির আর নেই। পরাডিহির বাসিন্দারাও বলছেন, স্বাধীনতার পর এরকম কাণ্ড আগে কখনো হয়নি। বাজারে চলছে জমজমাট রাস উৎসব। তার মধ্যে কলাইকুণ্ডার করিয়াশোলের বাসিন্দা জমি ব্যবসায়ী উমাশঙ্কর মাহাতোকে দিব্যি খুন করে চলে গেল দুষ্কৃতীরা। এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমপি এমএলএ তারা গানে গানে মঞ্চ মাতাচ্ছেন। শুনি একবার সেই গান আরো। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। অন্যদিকে নিশ্চিন্তে হাসপাতালের বেডে বেড়াল শুয়ে আছে। দেখাবো সেই ছবি আপনাদের। বসিরহাটের গ্রামীণ হাসপাতালের বেডে নিশ্চিন্তে শুয়ে বেড়াল। রাজ্যের সরকারি হাসপাতালে এই ছবি অবশ্য খুব একটা বিচিত্র নয়। খাস কলকাতার সরকারি হাসপাতালের ওয়ার্ডে যদি অবাধে বেড়াল ঘুরতে পারে, গ্রামীণ হাসপাতালে অসম্ভব কি? চিকিৎসা করাতে এলে এসবের সঙ্গেই মানিয়ে নিতে হবে, কিন্তু সবাই কি মানিয়ে নিতে পারে? ফলে বিড়ালের দাপাদাপি নিয়ে একটা ক্ষোভ তো রয়েছে, পাশাপাশি জীবাণু ছড়ানোর আশঙ্কাও থাকে। যে ধান্যকুড়িয়া হসপিটালে বেডেতে মানে মানুষ শুয়ে থাকার কথা, সেখানে বিলাই শুয়ে আছে। বিড়াল কোথায় আছে? বেডেতে, নিচে ঘোরাঘুরি করছে। আরো রাজ্যের আরেক হাসপাতালের ছবি আপনাদের দেখাবো। সেটা খুব একটা দূরে নয়, হুগলির চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে মদ গাঁজার আসর চলছে। যে কোয়ার্টারে একসময় ডাক্তার নার্সরা থাকতেন, এখন সেই কোয়ার্টার নেশাড়ুদের আড্ডাখানায় পরিণত হয়েছে। যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল। এলাকার লোকজন স্বাস্থ্য প্রশাসনের দিকেই এই গোটা ঘটনার পরিস্থিতির জন্য আঙুল তুলছেন, অভিযোগ করছেন। সম্পূর্ণ ব্যর্থতা স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা ছাড়া আর কি বলবো। শুধুমাত্র সুপার স্পেশালিটি হসপিটাল মানে খালি হসপিটালের বাইরে নীল সাদা রং, ভেতরে না আছে প্রয়োজনীয় বেড, না আছে অপারেশন থিয়েটার, না আছে ডাক্তার। রমরমা ব্যাপার ছিল একটা সময়, কিন্তু বর্তমানে 15 বছর আগে, 15 বছর হয়ে গেল আর এই কোয়ার্টারে কেউ থাকে না। কারণ লোকালি সিস্টারদের বাড়ি, লোকালি ডাক্তারদের বাড়ি হয়ে গিয়ে, যার জন্য তারা নিজেরা বাড়ি চলে যাচ্ছেন, তারা নিজেরা বাড়িতে থাকেন বলে আজকে এই কোয়ার্টারে থাকছেন না। আমি বিএমএইচকে আগেও বলেছি, তার আগের বিএমএইচ ছিলেন তাদেরও বলেছি ওনাদের যে এই দরজা যদি না হয় অন্তত একটা গ্রিল গেট করে দিন যাতে কেউ ঢুকতে না পারে, কিন্তু সেই কথার কর্ণপাত ওনারা হয়তো চেষ্টা করেছেন, পারেননি কি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ দায়টা পূর্ত দপ্তরের ঘাড়ে ঠেলছে।
কোয়ার্টারগুলির সংস্কারে চিঠি দিয়েও সাড়া পায়নি, ফলে দায় তাদের নেই। প্রশ্ন হচ্ছে প্রশাসন। চারপাশে এত কাণ্ড ঘটে যাচ্ছে, চোখের সামনে আরজিকর কাণ্ড ঘটে গেল, তারপরেও হাসপাতাল চত্বরে মদ গাঁজার ঠেক বসে কি করে? নেশার তাড়নায় কেউ অপ্রীতিকর কিছু ঘটালে তখন কি করবেন তারা? তখন হুঁশ ফিরবে? হুঁশ যে নেই সেটা বোঝা যায় আরও বেশ কিছু ঘটনায়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে মানুষকে, ভাবুন। মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠছে। অজান্তে সেই ওষুধ খেয়েও ফেলেন রোগী, তার পরিবার পরিজনেরা উদ্বেগে রয়েছে। সবগুলো এক্সপায়ারি, পুরো গোডাউনে যত অনেক ওষুধ আছে সবই এক্সপায়ারি। না, ওষুধটা খাইনি, আমার জামাই বলতে আমি স্টপ করে দিয়েছি। কি করে বলবো, ওগুলো আসল ওষুধগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে নাকি তাই বা কে জানে। এই তো কি তো মার্ডার করার কেস। পৌরসভার যে প্রশাসন এখন কোনো দেখছেই না, থেকে বেতন দিয়ে ছেড়ে দিচ্ছে। ওনার বক্তব্যটা শোনালাম, উনি খাননি, তার আগেই বুঝতে পেরেছেন খেলে কি হতো। কিভাবে পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে এক্সপায়ার্ড মানে এক্সপায়ারি ডেট সেখানে পেরিয়ে গিয়েছে সে ওষুধ দিয়ে দেওয়া হয়। ভুল স্বীকার করেছেন পুরপ্রধান সৌমেন খান, কার ভুল খতিয়ে দেখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু তাতেও কি এই গাফিলতি আড়াল করা যায়? সরকারি স্বাস্থ্য বিভাগ থেকে এটা আশা করা যায়? তার মানে নজরদারির একটা অভাব রয়েছে এবং গাফিলতি তো রয়েছে। যাই হোক, যে কোনো কারণে হোক, ওষুধটা একটা মিস্টেক হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে দেখেছি, ফার্মাসিস্টকে বলেছি এইরকম যাতে ভবিষ্যতে না হয় এবং ওনার কাছ থেকে সে ওষুধটা রিটার্ন করে নিয়ে আবার নতুন করে তাকে ওষুধ দেওয়া ব্যবস্থা যাতে হয় তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা এই ব্যাপারে অনেক বেশি সচেতন। এবার কলাইকুণ্ডার কথা আপনাদের বলি। সেখানে গ্রামে রাস উৎসব চলছে, সেই ফাঁকেই খুন। হয়তো তখনই ভাঙড়ের তারদহে রাস উৎসবের মঞ্চে এমপি এমএলএদের জমজমাট গানের আসর চলছে। সমান্তরালে দুটো ঘটনা ঘটছে। আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের জাগো স্বামী মন মোহিনী বিনোদিনী। বীরভূম জমজমাট, সেখানেও জমির লড়াই। না, কসবা, আসানসোল বা খড়গপুরের মতো জমি না, বীরভূমে ঘরের জমি দখলের লড়াই। শাসক দলের ঘরের জমি। অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডল জেল থেকে বাড়ি ফেরার পর থেকে সে লড়াই জমজমাট হয়ে উঠেছে সেখানে। গতকাল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল, আপনারা জানেন। তারপর আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী কি বলেছিলেন? তিনি বলেছিলেন কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আর তখন তার পাশে থাকা মানে তার পাশে বসে থাকা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কি বলেন? কেউ চেয়ারম্যান নন, কোর কমিটি সব। ভাবুন পরিস্থিতি। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন। এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন, সুতরাং অনুব্রত মণ্ডলের কোনো সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। ওই একটা গান ছিল, আপনাদের মনে আছে? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। এখানে হয়তো ওরকম একটা ইশারায় অনেক কিছু বোঝানোর চেষ্টা চলছে, যদিও মুখে বলছেন। একজন বলছেন যে চেয়ারম্যান, আরেকজন বলছেন যে কোর কমিটির সিদ্ধান্ত নেবে। ওই লঘু গুরু, গুরু লঘু, এই একটা টাল বাহানা চলতে থাকে। এক নায়ক, এই এক নায়ক কাকে বললেন কাজল শেখ? বুঝতে বিশেষ বুদ্ধি খরচ কিন্তু করতে হয় না। বীরভূমে তৃণমূল মানে শুধুই কেষ্টমণ্ডল ছিলেন, A to Z তিনি ছিলেন। আমরা দেখেছি তার দাপট। ওই একনায়ক মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আজ আরও এক ধাপ এগিয়ে গেলেন কাজল শেখ। আরও এক ধাপ এগিয়ে তিনিই বোঝালেন। কিভাবে বোঝালেন, কি বললেন, তার মুখ থেকে শুনুন। আমি অনুব্রত মণ্ডল একনায়কতন্ত্র এ ধরনের কথা বলিনি। আমি বলেছি বীরভূম জেলায় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টিম তৈরি করেছেন
সেই টিমই আগামী দিনে কাজ করবে। অর্থাৎ যে কোর কমিটির টিম তৈরি করেছেন সেই টিম সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমরা কাজ করব। এককভাবে কেউ দায়িত্বে বীরভূম জেলার নেই। যখন আমাদের কোর কমিটি বৈঠক বসবে সারা বীরভূম জেলা নিয়ে, তখন আমাদের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে ডাকা হবে, এর বেশি কিছু নয়। শেষের দুই বাক্য, যখন কোর কমিটি বসবে তখন অনুব্রত মণ্ডলকে ডাকা হবে, এর চেয়ে বেশি কিছু না। এটা কেন বললেন তিনি? এটার বলার কি কারণ? তার কারণ আপনারা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে কোর কমিটি, সেই কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল, সেই কোর কমিটির সদস্যকে কোর কমিটি বসলে ডাকা হবে, একটা কনফিউশন নিশ্চয়ই তৈরি হচ্ছে। অর্থাৎ অনুব্রত কোর কমিটির সদস্য, সেটাও তিনি ইগনোর করে দিচ্ছেন, এক প্রকার মানতে নারাজ। পাশাপাশি এই যাবতীয় আবহে কাজল শেখ এক প্রকার ওই পাশে পেয়ে গেলেন, এক সুর এরকম বলি না আমরা, সেরকমই আজ পাশে পেয়ে গেছেন কাকে? এমপি শতাব্দী রায়কে। প্রথমে বিকাশ রায়চৌধুরী বললেন উনি অনুব্রত মণ্ডল এই কোর কমিটির চেয়ারপারসন, পরে সেটা কাজল শেখ আবার বললেন যে না ওরকম কোনো কথা হয়। এই বিষয়ে আপনার কিছু জানার আছে? না, আমি জানি উনি একটা মেম্বার হয়েছে, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আপনি আপনার আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা যাবে। ওই মানা না মানার মাঝে, মানে কেউ সরাসরি এই বিষয়টা মানছেন না, এক প্রকার ইগনোর করছেন, ইগনোর করার মতন কিছু কিছু শব্দবন্ধ তারা ব্যবহার করছেন, বডি ল্যাঙ্গুয়েজে ওই যে গুরুত্ব দিচ্ছি না এমন একটা বিষয় প্রচ্ছন্নে থাকছে। কাজল শেখকে পাশে বসিয়ে বিকাশ রায়চৌধুরী প্রেস কনফারেন্স করে বললেন, তারপরেও কেষ্টকে মানে অনুব্রত মণ্ডলকে ওই চেয়ারম্যান হিসেবে মানতে কাজল শেখের অসুবিধা হচ্ছে। শতাব্দী রায় তার কথাও শুনলেন, তিনিও এক প্রকার বলতে কোনো দ্বিধা নেই, তার মুখ থেকেই শোনালাম আপনাদের, তিনিও এক প্রকার মানছেন না। কর্মী সভা করতে গিয়ে টার্গেট করলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে, যে 2026-এর কথা উল্লেখ করলেন। তিনি বললেন যে কিছু কিছু মানুষের কিছু কিছু অক্ষমতার কারণে কিছু কিছু জায়গায় তৃণমূলকে একটু খারাপভাবে, খারাপ পজিশনে তারা আছে, তাই কাউকে টার্গেট করলেন, তাদের পারফরমেন্সকে টার্গেট করলেন। রামপুরহাটের আশিসের মতন সিনিয়র লোক আছেন, এত সব এনার্জেটিক নেতা আছেন, তারপরেও রামপুরহাটের রেজাল্টটা খারাপ হওয়া তো খারাপ লাগে। এই জন্যে আমার ধারণা যে রামপুরহাটের সচেতন হওয়ার সময় এসে গেছে, কারণ এবারেও 26-এ যদি ভালো করতে না পারেন, প্রত্যেকের বুথকে আগের থেকে ভালো রেজাল্ট না দিতে পারেন, তাহলে কিন্তু স্ট্যাম্প পড়ে যাবে এই মানুষগুলোর অক্ষমতা, যে আপনার দ্বারা হচ্ছে না, আপনার দ্বারা হচ্ছে না, আপনার দ্বারা হচ্ছে না। মঞ্চ থেকে একটা বক্তব্য, এবং সেখানে তিনি যেই শব্দবন্ধগুলো ব্যবহার করছেন সেগুলো শুনলেই বুঝতে পারা যাচ্ছে এই বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, তাকে তিনি টার্গেট করছেন, এক প্রকার তার অক্ষমতা, কোট আনকোট এই শব্দটা তিনি ব্যবহার করলেন, 2026-এর কথা বললেন, সব মিলিয়ে একটা ওই চ্যালেঞ্জ, একটা এই পরিস্থিতির সংক্রান্ত যাবতীয় বিষয় তিনি তুলে দিলেন। কিন্তু অন্য অনুষ্ঠানে আশিস বল ঠেলে দিলেন নিচু তলার কর্মীদের দিকে। শুনুন। যারা আজকের মিটিংয়ে আসতে পারেননি বা আসেনি কোনো সঙ্গত কারণ ছাড়াই, যারা আসেননি তাদেরকে বাদ দেওয়া হবে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে না, তাদেরকে অঞ্চলে বা অন্য ব্লকে কোথাও রেখে দেওয়া হবে। যারা আসবেন না, অথচ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আমি তাদের বিরুদ্ধে রিপোর্ট করব, একদম সার্বিক স্তরে রিপোর্ট করব, এবং পরবর্তীকালে তাদেরকে যাতে দলের সঙ্গে তেমনভাবে আর যুক্ত না করা যায় তার চেষ্টা করব। এমএলএর নাম লেখা বোর্ড লাগিয়ে রাস্তায় ছুটছে গাড়ি, আর দুর্ঘটনা না পড়লে সেটা জানাই যেত না। গতকাল মাঝরাতে হাওড়ার শিবপুরের ফরশোর রোডে মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক সহ 3 জনের মৃত্যু হয়। গাড়ির সামনে লাগানো ছিল মগরাহাট পশ্চিমের এমএলএ গিয়াসউদ্দিন মোল্লার নাম ফলক, সঙ্গে তৃণমূলের স্টিকার। স্বাভাবিকভাবে মনে করা হয় গাড়িটি তৃণমূল বিধায়কের।
এমএলএ আবার জানিয়েছেন এই গাড়ি তার নয়, তাহলে কার? ঠোটকাটা আজ এ পর্যন্তই।